হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার আজ 10 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন বা বাংলায় বললে কি সরল দোলগতি। তো আজ এই সাবজেক্টটা বা এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো বলে রাখি, এই সরল দোলগতি চ্যাপ্টারটা জানার আগে বেশ কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আমাদের জানতে হয়। তার মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি, অসিলেশারি মোশন বা যেটাকে আমরা সহজে দোলন বলতাম, তাই না? দোলন বলতাম ছোটবেলায় বাংলায় যখন আমরা পড়তাম। আর তারপরে কি আছে টাইম পিরিয়ড, যেটাকে কি আমরা বলি দোলনকাল বা পর্যায়কাল। ঠিক আছে, এই ডেফিনেশনগুলো আমাদের জানতে হবে। এবার আমি প্রথমেই বলে রাখি, এই ডেফিনেশনগুলো ডিরেক্ট কিন্তু পরীক্ষায় সেইভাবে আসে না, ঠিক আছে? কিন্তু এগুলো জানলে কি হয়, পরেরগুলো পড়তে সুবিধা হয়। কিন্তু যারা বুঝতে অসুবিধা হচ্ছে বা জানার চেষ্টা নেই, মনে হয় যে ডিরেক্ট কোশ্চেনে ঢুকে যাবো, তারা এর পর থেকে শুরু করবে। এগুলো জাস্ট আছে বলে আমিও বলছি, ঠিক আছে? তবে জানাটা উচিত। যাই হোক, তো প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে পিরিয়ডিক মোশন। ঠিক আছে, পিরিয়ডিক মোশন কি? পর্যাবৃত্ত গতি, তাই না? দেখো, এর ইংরাজি নামটা ভালো করে যদি তুমি দেখো, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে যে পিরিয়ডিক মোশন মানে কি একটা নির্দিষ্ট পিরিয়ডে মোশনটা হবে, তাই না? পাতি এক্সাম্পল যদি দিই, ধরে রাখো এই যে মাঝখানে আছে সূর্য, ঠিক আছে? আর এখান দিয়ে কি হচ্ছে, ধরো পৃথিবী ঘুরছে। 365 দিনে কি হয়, একবার একবার করে ঘোরে, তাই না? মানে প্রত্যেকটা টাইম পিরিয়ডে কি হয়, ও সমানভাবে ঘোরে বা নির্দিষ্ট পিরিয়ডে ঘোরে। তাহলে আমি ওটাকেই পিরিয়ডিক মোশন বলতে পারি, ঠিক আছে? নির্দিষ্ট পিরিয়ডে যদি যে মোশন ঘুরে 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 বারবার আসবে তাকে হবে, তার মানে কি, তার মানে রিপিট হবে, তাই না? তাই জন্য ডেফিনেশনে কি বলছে দেখো, এনি মোশন হুইচ রিপিটস, ঠিক আছে? যে কোনো একটা মোশন বা গতি যেটা কি হচ্ছে রিপিট, কি করছে, রিপিট ইটসেলফ, ওটা হচ্ছে বারবার হচ্ছে পুনরাবৃত্ত করছে আফটার রেগুলার ইন্টারভাল অফ টাইম, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইমের পর পর ওটা বারবার হচ্ছে কি রিপিট হচ্ছে। দেখো এই আমি হাতটা এরকম ঘুরাচ্ছি, তাই না? এটা নির্দিষ্ট টাইমে বারবার রিপিট হচ্ছে না, এটা কি আমি পিরিয়ডিক মোশন বলতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে ধরো এখানে এক্সাম্পল হিসাবে দেখছো মোশন অফ হ্যান্ড ক্লক, তাই না? ওই যে হ্যান্ড হ্যান্ড ক্লক মানে আমাদের যে ঘড়িগুলো আছে, দেওয়াল ঘড়িগুলো, ওদের যে মানে মোশনগুলো থাকে, ওদের যে মানে ওই হ্যান্ডগুলো থাকে, তাই না? যে হাতগুলো থাকে, আমাদের যেগুলো ঘড়ির কাঁটা বলি আর কি, সেইগুলো দেখবে একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু বারবার ফিরে ফিরে আসে। সুতরাং সেটাও কি, সেটাও হচ্ছে তোমার পিরিয়ডিক মোশন, ঠিক আছে? তারপরে কি দিচ্ছি দেখো, মোশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, আমি যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম, মোশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, নিডিল অফ এ সুইং মেশিন, মানে তোমাদের যে সেলাই মেশিন যেগুলো আমরা বলি, তাই না? তার যে নিডিল, তার যে সুচ, সেগুলো দেখবে একটা নির্দিষ্ট টাইমে মানে এরকম মানে বারবার বারবার ফিরে আসে না? সেগুলো কি, সেগুলো সব হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন বা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এছাড়াও হচ্ছে পেন্ডুলাম, ঠিক আছে? পেন্ডুলাম কেমন দেখতে হয়, পেন্ডুলাম এরকম একটা দেখতে হয় না? এখান থেকে একটা এরকম ভাবে, মানে পেন্ডুলাম তোমরা হাতেও তৈরি করতে পারবে, ঠিক আছে? পেন্ডুলাম এরকম একটা দড়ি নেবে, আর এখানে একটা ঢিল বাঁধবে বা কিছু একটা বাঁধবে, তারপর এটা এরকম দোলাবে, তাই না? এটা এরকম দুলবে, এটাই হয়ে যায় পেন্ডুলাম, ঠিক আছে? এইভাবে দোলে না? তো এটাই হয়ে যায় পেন্ডুলাম, ঠিক আছে? দড়িটা এখান থেকে এখানে এরকম যাতায়াত করে, তাই না? দড়িটা এরকম হয়, পেন্ডুলামটাও এরকম যাতায়াত করে। তো এরকম যে দোলে, সেটাকেই আমরা কি বলি, সেটাকে পেন্ডুলাম বলি। বা আরো পাতি কথা, একটা দোলা, কোনো একটা বাচ্চা ছেলে বা তুমি ধরো দোলায় উঠে আছো, কেউ দোলা দিয়ে দিল, ওটাই কিন্তু পেন্ডুলাম, এরকম যাতায়াত করছে, তাই না? এরকম যাতায়াত করছে, ওটাই পেন্ডুলাম। তাহলে ওটাও তো নির্দিষ্ট টাইমেই যাতায়াতটা করে, বুঝতে পারলে? ওটাও কিন্তু নির্দিষ্ট টাইমেই যাতায়াত করে, সুতরাং ওটাও হচ্ছে তোমার হচ্ছে পিরিয়ডিক মোশন, ঠিক আছে? এরপর চলে এসো দোলন বা হচ্ছে অসিলেশারি মোশন, ঠিক আছে? অসিলেটরি মোশন কি, মানে একদম পাতি কথা হচ্ছে অসিলেশারি মোশন যেটা, সেটাও কিন্তু একটা পিরিয়ডিক মোশন, ঠিক আছে? শুধু একটা ফিক্স পয়েন্ট থাকবে, মানে যেমন মানে মানে অনেকের ক্ষেত্রে কি হয়, ফিক্স পয়েন্ট থাকে না, তাই না? অসিলেশারি মোশনের ক্ষেত্রে একটা জাস্ট ফিক্স পয়েন্ট থাকবে, যেমন হচ্ছে ধরো পেন্ডুলাম কিংবা ধরো মানে দোলা, একটা ফিক্স পয়েন্টের অ্যারাউন্ডেই ঘোরাঘুরি করছে না, তাই না? তাহলে অসিলেশারি মোশনটা কি হবে, জাস্ট একটা ফিক্স পয়েন্ট কথাটা উল্লেখ থাকবে, বাকি সব সেম। দেখো এখানে কি বলছে, ইফ আ পার্টিকেল, ঠিক আছে, একটা যদি বস্তু বা বস্তুকণা রিপিটস ইটস মোশন আফটার আ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, দেখো পুরোটা কিন্তু সেম আগেরটার মতো, জাস্ট একটা লাইন অ্যাড করে দিয়েছে, একটা ওয়ার্ড অ্যাড করে দিয়েছে, অ্যাবাউট আ ফিক্স পয়েন্ট, একটা ফিক্স পয়েন্টের মানে এদিক ওদিক যখন ঘুরবে সেটাই হয়ে যাবে কি অসিলেশারি মোশন, মানে একদম সেম জিনিস, শুধু অ্যাবাউট আ ফিক্স পয়েন্ট এই কথাটা শুধু ওখানে অ্যাড করা, ঠিক আছে? তারপর কি আছে, মোশন ইজ সেড টু বি অসিলেশন, যেটা বললো আর কি, বা এটাকে আরেকটা নাম কি ভাইব্রেটরি মোশনও বলা হয়। এখানে কি বলছে, এর এক্সাম্পল কি হবে, এর এক্সাম্পল দেখো, দেখো হচ্ছে তোমার এই পিস্টন, যে ইঞ্জিনের যে পিস্টন গুলো হয়, কি একটা ফিক্স পয়েন্টের এদিক ওদিক এরকম মুভ করে, তাই না? তারপরে তোমার যে এই যে দোলা,
বা হচ্ছে তোমার কি বলে মানে দোলা হতে পারে, বা তোমার হচ্ছে পেন্ডুলাম হতে পারে, এই সমস্তগুলোই কিন্তু হচ্ছে অসিলেশনারি মোশন বা হচ্ছে তোমার দোলন। ঠিক আছে, এরপর চলে এসে হচ্ছে দোলন কাল বা হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। আমি প্রথমে বাংলায় বলে দিই, এক্সাম্পল দিয়ে বলে দিই, তারপর কিন্তু তোমাদের মানে বুঝতে জিনিসটা ইজি হবে। দেখো, এইটা ধরো হচ্ছে দোলা। ঠিক আছে, আমার হাতের দিকে দেখো, যদিও আমার স্ক্রিনটায় ছোট দেখাচ্ছ, এই একবার দুলতে যে টাইমটা লাগে, মানে তুমি কাউকে এরকম ভাবে একটা দোলা দিয়েছো। ঠিক আছে, ধরো এখান থেকে একটা দোলা এই, ঠিক আছে, তোমার কেউ মানে ধরো কোনো পার্কে বসে আছো, তোমার কোনো বন্ধু বা বান্ধবী বা প্রেয়সী যেই হোক না কেন, সে বসে আছে, এখান থেকে তুমি জোরে একটা দোলা দিয়ে দিলে। ঠিক আছে, তারপর সে ফের তোমার কাছে ফিরে এলো, এই যে পুরো টাইমটা তার লাগলো, ঠিক আছে, এটাই হচ্ছে একটা টাইম পিরিয়ড। বুঝতে পারলে, পুরো যে টাইমটা লাগলো, পুরো একটা, এটাকে বলে কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, এখান থেকে এত দূর গেল কি, মানে বাংলায় বললে একটা পুরো একটা দোলন পুরো কমপ্লিট হলো। এই যে পুরো দোলন কমপ্লিট হতে গিয়ে যে সময়টা লাগলো, সেটাই হচ্ছে কিন্তু দোলনকাল বা হচ্ছে টাইম পিরিয়ড। বোঝা গেল? আমি আবারও বলছি, ধরো একটা দোলা নিলে, দোলা নিয়ে জাস্ট এরকম ভাবে দুলিয়ে দিলে, সে তো গেল, গিয়ে তোমার হাতে ফের ফিরে এলো, তাই না? এই যে পুরো একটা ঘটনা ঘটলো, এটাকেই বলে কি, এটাকেই বলে সম্পূর্ণ একটা দোলন। ঠিক আছে, একটা দোলন কমপ্লিট হয়েছে। এই দোলনটা কমপ্লিট হতে গিয়ে, বা এই হচ্ছে তোমার কি বলে অসিলেশনটা কমপ্লিট হতে গিয়ে যে টাইম বা সময়টা লেগেছে, সেটাই দোলনকাল বা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। বোঝা গেল? এইবার দেখো কি বলছে ইংরেজিটা, দেখো, টাইম টেকেন ইন ওয়ান কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, পুরো একটা সম্পূর্ণ দোলন কমপ্লিট করতে গিয়ে, অসিলেশন মানে দোলন, ইজ কল্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, আর কি বলা হয়, আর অন্যভাবে বলতে গেলে, যে টাইম আফটার হুইচ মোশন ইজ রিপিটেড ইজ কল হচ্ছে তোমার টাইম পিরিয়ড। মানে সেই টাইমটা যার পর থেকে মোশনটা বা গতিটা আবার রিপিট করতে শুরু করবে। দেখো, সেই একই কথা বলছে কিন্তু ঘুরিয়ে বলছে। এখান থেকে ধরো দোলন তুমি এরকম দুলিয়ে দিলে, এই ধরো দোলা এখানে আছে, এখান থেকে এই দুলিয়ে দিলে, তারপরে এত দূর এলো, একটা টাইম কমপ্লিট হলো, আবার সেই রিপিট করতে শুরু করবে না, তাহলে ওই কমপ্লিট যতক্ষণে করছে সেটাই একটা দোলনকাল। বোঝা গেল? এইবারে তারপরে কি হচ্ছে ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সির বাংলা হচ্ছে কম্পাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ফ্রিকোয়েন্সির বাংলা কি? ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এইবার দেখো, আগে যে জিনিসটা বললাম, এবার হচ্ছে ঠিক তার উল্টো। ধরে নাও যে একটা, আমি কথার কথা ধরলাম, ধরো একটা তোমরা দেখেছো, ইঞ্জিনের পিস্টন দেখেছো, ইঞ্জিনের পিস্টনে কি হয়, ইঞ্জিনটা দেখবে না মানে ঢাক 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 করে মারে, তাই না? তারপরে ধরে নাও তুমি, মানে ওই যে আমাদের যেগুলো সেলাই মেশিন বলি আমরা, তাই না, তার সুচটা কি হয়, উপর থেকে নিচে মানে মানে খুব দ্রুতভাবে পড়ে না? আমি যদি বলি 1 সেকেন্ডে সুচটা কতবার এরকম করেছে, হিসাবটা নিশ্চয়ই করা যাবে, তাই না? 1 সেকেন্ডে ধরে নাও 1 সেকেন্ডে 5 বার করেছে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। বোঝা গেল? তাহলে কোনো আর একটা মেশিন, ধরো শক্তিশালী মেশিন, 1 সেকেন্ডে মানে 12 বার করেছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি হবে 12। আমি বোঝাতে পারলাম ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? মানে 1 সেকেন্ডে, বা আরো ভালো ভাষায় বললে, অনেক সময় 1 সেকেন্ড বলা হয় না, ওটাকে ইউনিট টাইম বলা হয়। তোমাদের বইতেও লেখা আছে যে ইউনিট টাইমে ও যত কটা ওই দোলন, ওগুলোও তো এক একটা দোলন, এগুলোও কিন্তু এক একটা দোলন। দেখো, দোলন বিভিন্ন রকমের হতে পারে, এই দোলারটাও দোলন হতে পারে, বা পেন্ডুলামেরটাও দোলন হতে পারে, তাই না? এই যে দোলা বা পেন্ডুলাম এরকম ভাবে ঘুরে আসে, এটাও দোলন হতে পারে। ধরো এই যে মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, ঠিক আছে, এই টোটালটা কিন্তু একটা দোলন। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে একটা দোলন, এটাও হতে পারে। এই যে সূচ ওপর থেকে এলো, আবার নিচে চলে মানে উপরে চলে গেল, ঠিক আছে, উপর থেকে এলো মানে মেশিনের, আবার উপরে চলে গেল, ঠিক আছে, এই এরকম ভাবে যেটা করে, তাই না, ওটাও একটা হতে পারে। সুতরাং বিভিন্ন রকম হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে 1 সেকেন্ডে কটা কমপ্লিট করছে, ওটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবারে 1 সেকেন্ড না বলে অনেক সময় আমরা কি বলি, ইউনিট টাইম বলে দিই। ঠিক আছে, আর ওই কি হয়, তাহলে ভালো ভাষায় কি মানে বললে কি বলবো, যে ওই যে অসিলেশন ইউনিট টাইমে যে কটা কমপ্লিট করছে, বাংলায় কি বলবো, যে 1 ইউনিট টাইমে বা একক সময়ে যে কটা দোলন সম্পন্ন করছে, তাকেই আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কম্পাঙ্ক। দেখো ইংরেজিতে কি বলছে এখানে, ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ অসিলেশন। ফ্রিকোয়েন্সি হচ্ছে অসিলেশন বা দোলনের সংখ্যা, কমপ্লিটেড বাই অসিলেটিং বডি ইন ইউনিট টাইম। ঠিক আছে, ওই এক একক সময় বা ইউনিট টাইমে, বা বাংলা কথায় 1 সেকেন্ডে যে কটা অসিলেশন কমপ্লিট করতে পারছে, তাকেই আমরা কি বলি, কম্পাঙ্ক বলি বা ফ্রিকোয়েন্সি বলি।
ঠিক আছে। আর এর একক কি? এর একক হচ্ছে হার্জ। এটা একদম মানে মানে কি বলবো, গাঁথিয়ে মুখস্থ করবে। ফ্রিকোয়েন্সির একক হার্জ, এসআই একক, এটা বহুবার বহু পরীক্ষায় কিন্তু এসছে। এখানে যা যা পড়িয়েছি এখনো পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এইটা, ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ হার্জ। ঠিক আছে। তারপর কি বলছে? বলছে ফ্রিকোয়েন্সিকে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। আর টাইম পিরিয়ড বা দোলন যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, মানে এই যে টাইম পিরিয়ড ছিল না, এটা এখানে টিও লিখে রাখা ভালো, কারণ একে আমরা সবসময় টি দিয়ে প্রকাশ করি আর ফ্রিকোয়েন্সিকে আমরা এন দিয়ে প্রকাশ করি, অনেকে এফ দিয়ে প্রকাশ করে, সেটা ম্যাটার করে না, জাস্ট এফ বাই এন যে যেটা মাথায় আছে সেটাই ধরে রাখবে। ঠিক আছে। এবার এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যায়। দেখো আমি তোমাদের কি বললাম, মানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ধরো তোমার টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে 1 সেকেন্ডে, মানে টাইম পিরিয়ড মানে টোটাল দোলন কমপ্লিট হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে। টোটাল দোলন কমপ্লিট হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে কি? টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে হচ্ছে তোমার মানে যত কটা হচ্ছে তোমার দোলন কমপ্লিট করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। তো সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা এই ইকুয়েশনে আসতে পারি এনটি ইকুয়াল টু 1। এটা আনা যায়, ঐকিক নিয়ম করে আনা যায়, সেটা আমি আর আনছি না। ঠিক আছে। তো তোমরা এনটি ইকুয়াল টু 1 বা তার থেকেও ভালো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t এইভাবে কিন্তু মনে রাখতে পারো। ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা কি আছে? ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা হয়েছে হার্জ, মানে সরি একটা ইউনিট বা একক হয়েছে কি? হার্জ। কিন্তু আর একটা কি বলতে পারি দেখো, 1/সেকেন্ডও বলতে পারি, যেহেতু এন ইকুয়াল টু কি? 1/t, তাহলে টি মানে তো 1 সেকেন্ড, তাই না? 1/t এটাও কিন্তু ফ্রিকোয়েন্সির একক, এটাও মাথায় রাখবে। যাই হোক, এরপরে কি আসছে? এরপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। দেখো সিম্পল হারমোনিক মোশন এর সংজ্ঞা মানে মানে মুখস্থ করাটা অনেকটা চাপের, তাই না? এর সংজ্ঞা টঙ্গা এই সমস্ত মানে জিনিসগুলো মানে জাস্ট একটু কমপ্লিকেটেড লাগে। তুমি সোজা কথা অত কিছু পাঁপড় না বেলে যদি শুধু নর্মালি মনে রাখতে পারো যে এর মুভমেন্ট আর অ্যাক্সেলারেশন এই দুটো সমানুপাতিক কিন্তু মাইনাস বা নেগেটিভে কাজ হবে, তাহলেও কিন্তু হবে। তো চলো শুরু করা যাক, কি বলছে দেখা যাক। ইফ আ পার্টিকেল রিপিটস ইটস মোশন অ্যাবাউট আ ফিক্স পয়েন্ট, মানে কি? মানে বলছে একটা পার্টিকেল বা হচ্ছে বস্তু কোনা কি হচ্ছে রিপিট ইটস মোশন। দেখো রিপিট ইটস মোশন মানে কি? রিপিট ইটস মোশন মানে কিন্তু পিরিয়ডিক মোশনের কথা বলে দিচ্ছে কিন্তু। ঠিক আছে। তারপর অ্যাবাউট আ ফিক্স পয়েন্ট যখনই এলো তখন কিন্তু অসিলেশনারি মোশনের কথা কিন্তু বলে দিল। তারপর কি বলছে? আফটার আ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম ইন সাচ ওয়ে দ্যাট অ্যাট এনি মোমেন্ট the acceleration of the particle is directly proportional to its displacement from the fixed point at that moment। দেখো তার মানে কি? দেখো এখানে অ্যাক্সেলারেশনটা কি বলছে? ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ওর ডিসপ্লেসমেন্টের উপরে। আমি ডিসপ্লেসমেন্টটা ধরলাম এক্স, এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল বা হচ্ছে তোমার সমানুপাতিতে আছে। তারপর কি বলছে? তারপর বলছে and is always directed towards the fixed point then the motion। দেখো ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, তার জন্য তার আগে একটা নেগেটিভ হবে। ঠিক আছে। তারপর কি বলছে? বলছে দেন দ্য মোশন ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে। এইটাই কি বলছে? এই মোশনটা কি আমরা বলছি সিম্পল হারমোনিক মোশন। মানে কি? মানে হচ্ছে ওই যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, বাংলা কথায় এই অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ কি হচ্ছে? ত্বরণ সবসময় ফিক্স পয়েন্টের দিকে কি হচ্ছে? ডিসপ্লেস মানে মানে ত্বরণ কি হচ্ছে? সবসময় সমানুপাতি হচ্ছে কিসের? মানে কার সঙ্গে? তার যে মানে সরণের সাথে। সোজা কথা ত্বরণ সমানুপাতি সরণ, তাই না? এইটা ত্বরণ আর এটা হচ্ছে সরণ। ত্বরণ সমানুপাতি সরণ হচ্ছে, কিন্তু ওর যে মানে এটা সেটা কি হচ্ছে? ওর মুভমেন্টটা কি হচ্ছে? সবসময় ওর ওর দেখো অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্স পয়েন্ট। ওই ফিক্স পয়েন্টের দিকে সবসময় মানে ডিরেক্টেড হতে চাইছে, তার মানে কি ফিক্স পয়েন্টের দিকে ফিরে যেতে চাইছে, তাই জন্যই তার আগে একটা মাইনাস দেওয়া হলো। এটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশনের কিন্তু মানে হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে। এত বড় সংজ্ঞা নাম মুখস্থ রেখে তোমরা সিম্পল এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি মনে রাখো, এটাই কিন্তু সংজ্ঞা। ঠিক আছে। এর বেশি কিন্তু তেমন কিছু লাগে না। ঠিক আছে। সুতরাং এইটাই হচ্ছে আসল কথা। তো এরপর চলো, এর পরে যেগুলো শুরু হচ্ছে এগুলোই কিন্তু মেন পরীক্ষা আসে, এগুলোই কিন্তু আসল ইম্পর্টেন্ট জিনিস। তো ক্যারেক্টারিস্টিক অফ সিম্পল হারমোনিক মোশন, বা সহজে আমরা যেটাকে SHM বলি। ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক অফ সিম্পল হারমোনিক মোশন কি বলছে? হোয়েন আ পার্টিকেল এক্সিকিউটিং SHM, যখন একটা পার্টিকেল বা বস্তু, ঠিক আছে, SHM এ থাকে বা সরল দোলগতিতে থাকে, পাসেস থ্রু দ্য মিন পয়েন্ট। ঠিক আছে। আমি একটা কথা বলে দিই, এই মিন পয়েন্ট একটা
আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে এক্সট্রিম এন্ড বা এক্সট্রিম পয়েন্ট মানে কি, মানে এখানে কি হচ্ছে এসএইচএম এর কথা বলছে, মানে সরল দোলগতির কথা বলছে, মানে আমি একটা পেন্ডুলাম ধরে নেবো, ধরে নাও পেন্ডুলাম, পেন্ডুলাম মানে কি, পেন্ডুলাম মানে কিছু না একটা দোলা, এই পেন্ডুলামের দুটো পজিশন হতে পারে বা দোলার দুটো পজিশন হতে পারে যেখানে দু রকম ভিন্ন আচরণও করবে। এক হতে পারে দোলাটা এরকম আছে যখন ও দুলছেই না, জাস্ট এইরকম আছে, আর দুই দোলাটা এইরকম থাকতে পারে, এইরকম থাকতে পারে, যখন ও দোলাটা শুরু হবে হয় এই দিকে থাকতে পারে না হলে এইদিকে থাকতে পারে, তাই না, যখন ও দোলাটা দেওয়া শুরু হবে বা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তাই না, মানে দুটো পজিশনই হয়, তুমি নিজেই ভেবে দেখো, একটা দোলা ধরো তোমার বাড়িতে আছে, একটা তুমি বসে আছো চুপচাপ দোলায়, তার মানে কি তখন এই পজিশনটা থাকবে, তাই না, এটাকেই বলা হয় মিন পয়েন্ট, মিন পজিশন, ঠিক আছে। আর ধরো দোলাটা কেউ তোমাকে দোলাটা দিয়ে দিল, ঠিক আছে, তোমার এরকম দোলায় মানে তোমাকে দুলিয়ে দিল, তার মানে কি একটা নির্দিষ্ট এন্ডে তুমি যেতে পারো, সেটা দুটোর যে কোনো এন্ডই হতে পারে, তাই না, দুটোর যে কোনো এন্ডই হতে পারে, আমি ধরে নিলাম দোলাটা হচ্ছে এই এন্ডে আছে, কিংবা ধরো এই এন্ডে আমি উল্টো দিকে করছি, ধরো এই দিক দিয়ে দোলাটা দিয়েছি এই, তাহলে এটাই হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, তাহলে কিন্তু দুটো পয়েন্ট থাকতে পারে দোলার বা পেন্ডুলামের। এবার এখানে প্রথমে মিন পয়েন্টে থাকলে কি কি হয় সেইটা আলোচনা করেছে, আর তারপরে এক্সট্রিম পয়েন্টে থাকলে কি কি হয় সেটা আলোচনা করেছে। তো চলো প্রথমে মিন পয়েন্ট নিয়ে দেখা যাক, এই মিন পজিশন প্রথমে কি বলছে, বলছে নো ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল, ঠিক আছে, এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তা ফোর্স অ্যাপ্লাই হলে তুমি তো এখান থেকে দুলতে শুরু করতে, তাই না, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই হতো তাহলে তুমি তো এরকম দুলতে শুরু করতে, তার মানে এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু 0। এইবার আমি তোমাদের একটা কথা বলি, নিউটনের দ্বিতীয় ল মনে আছে, আমি যখন নিউটন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ধরে নাও একটা তুমি যাচ্ছ, আমি পশুপ্রেমী মানুষ তাও বলছি, তখনও বলেছিলাম, ধরে নাও তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে একটা ছাগল দেখতে পেলে, কি কোথাও কোনো কারণ নেই, মানে দুম করে লাথি মারলে, ধরো নিউটন, নিউটন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছাগল দেখতে বললো, ঠিক আছে, নিউটন দুম করে তাকে লাথি মারলো, তখন কি হবে, ছাগলটা ম্যাক করে ঠেলে উঠেছে, তাই না, ওইটাই হচ্ছে নিউটনের সূত্র, এফ ইকুয়াল টু এম এ, ওই ফোর্স দিয়ে লাথি মেরেছে, তাই না, যেই ফোর্স দিয়ে লাথি মেরেছে ও ম্যাক করে ঠেলে উঠেছে, তাহলে এফ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু এম এ, এটাই হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে। পশুপ্রেমী মানুষ, সবাই পশুপ্রেমী মানুষ, যদিও সবাই মাংসাশী, ঠিক আছে, কিন্তু এইটা জাস্ট বোঝানোর জন্য বা মজার ছলে যাতে সবার মুখস্থ থাকে। তাহলে এফ ইকুয়াল টু এম এ আমি পেয়ে গেলাম। এবার ভালো করে খেয়াল করো, এক্ষুনি কি হলো, এফ মানে তো 0, তাই না, তুমি তো এক্ষুনি জানলে যে মিন পজিশনে এফ মানে তো 0, তাই না, ফোর্স মানে 0, তাহলে এম ইন্টু এ, আর এম কি, এম হচ্ছে ভর, কোনো জিনিসের ভর, বা এই পেন্ডুলামের এইটাকে বব বলে, ঠিক আছে, এই যে ঝোলে তুমি যে দোলায় যেটা ঝুলছে, মানে ধরো তুমি দোলায় বসে আছো, পেন্ডুলামের তো আর পেন্ডুলাম যখন হবে তখন তো দোলা সিস্টেম থাকে না, পেন্ডুলাম এখানে একটা বল মতো থাকে, তাই না, তো ওটাকে বব বলে, বুঝতে পারলে। আর তোমার সঙ্গে যদি তুলনা করি তাহলে তুমি যখন ঝুলছো তাহলে তোমাকে শুদ্ধ ঝোলার জায়গাটাকে বব বলতে হবে। তো যাই হোক, তাহলে যে ঝুলছে সেটার তো একটা ওজন আছে, তার মানে সেটা নট ইকুয়াল টু 0, মানে এম নট ইকুয়াল টু 0, তাহলে এম যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইকুয়াল টু অবশ্যই 0 হবে, তাহলে এ ইকুয়াল টু 0 হবে, 0 ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু 0 ব্যাপারটা একই, এম নট ইকুয়াল টু 0 মানে এ ইকুয়াল টু অবশ্যই 0 হবে, তাই না, তাহলে এ মানে কি, এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, দেখো এখানে বলছে 2 নম্বরে সেটাই বলছে, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ 0, বোঝা গেল, ফোর্স 0 শুধু তুমি যদি দেখো মানে মুখস্থ করতেই হবে না, মিন পজিশনে আছে মানে ফোর্স 0, কারণ ফোর্স দিলে ও তো মানে দোলাদুলি করতো, ঠিক আছে। এইবারে কি হচ্ছে, এইবারে যেই এফ ইকুয়াল টু 0 তুমি জানো এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু 0 মানে কি, এম এ ইকুয়াল টু 0, এম কখনো মানে এম এর একটা ওজন আছে, তাই না, এম এর একটা ভর আছে, এম সবসময় নট ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু 0, এ 0 মানে অ্যাক্সেলারেশন 0, দেখো 2 নাম্বারটা চলে এলো। এবার দেখো এখানে মিন পজিশন আছে, মিন পজিশনে ওর গতি কি কিছু আছে, কোন রকম কোনো গতি নেই, তাই না, মিন পজিশনে তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো রকম কোনো গতি নেই, কিন্তু এটা তুমি ভুল করছো, যে এটা কিন্তু নর্মাল দাঁড়িয়ে নেই, এটা কিন্তু এই দোলা দেওয়া হচ্ছে তার মাঝখানে, কিন্তু ওর মাঝখানের পজিশনটা নিয়ে নেওয়া হয়েছে, বুঝতে পারলে, এই যে দোলাটা যখন দুলি দেওয়া হচ্ছে তার মাঝখানের পজিশনটা কিন্তু নেওয়া হয়েছে। এইবার তুমি এইবার বলবে যে স্যার তাহলে তো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল, আপনি তাহলে এফ ইকুয়াল টু কেন বললেন এই কথাটা, তাই না, এখানে ওই নর্মাল ফোর্সের কথা বলা হয় না, ঠিক আছে, আমি তোমাদের প্রথমেই বোঝানোর জন্য জিনিসটাকে ওইভাবে বলেছি, যে ফোর্স যেহেতু দেওয়া হচ্ছে না তাই জন্য মুভ করছে না, এটা বোঝানোর জন্য বলেছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এটা দুলছে দোলাটা, দোলার ওই মাঝখানের পজিশনটা তুমি বিচার করছো, বুঝতে পারলে, ধরো একজনকে দেখছো তুমি এরকম ভাবে দুলছে,
তো এই মাঝখানের পজিশনে হঠাৎ করে তুমি বিচার করছো, তাহলে এখানে কোন ফোর্সের কথা বলা হয়? এখানে রিস্টোরিং ফোর্সের কথা বলা হয়। ঠিক আছে, সেটা আলাদা করে জানতে হবে না, তুমি নর্মালি মাথায় রেখে দেবে। আমরা তো অত ডিপলি সায়েন্স পড়বো না, নর্মালি মাথায় রেখে দেবে যে যেহেতু কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তাই জন্য দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে ভেলোসিটিটা ম্যাক্সিমাম কেন? দেখো, একটা দোলা যখন এরকম দুলিয়ে দেওয়া হয়, তুমি নিজেও যখন দোলায় দোলো, ভালো করে খেয়াল করো, তোমার বেগ সব থেকে বেশি থাকে যখন একদম নিচে আসো, মানে মাঝখানে আসে। যখন তুমি এরকম উপর দিকে উঠছো তখন তো বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 বেগটা কমে একটা জায়গায় জিরো হবে, তারপরেই তো তুমি ফের ব্যাক করবে, তাই না? ব্যাক করে এসে আবার এখানে আসবে, তখন আবার তোমার জিরো হবে। তাহলে এখান দুটো এন্ডে যদি জিরো হয় তাহলে সব থেকে বেশি বেগ কোথায়? মাঝখানে, এই মিন পয়েন্টে। বুঝতে পারলে? তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায়? মিন পয়েন্টে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ভেলোসিটি। ঠিক আছে, এইবার দেখো, আমরা গতি শক্তি মানে কি জানি? গতিশক্তি, এই ভেলোসিটি মানে বেগ, তাই না? গতিশক্তি মানে কি জানি? হাফ এম ভি স্কোয়ার। এবার আমাকে একটা কথা বলো, এই বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে গতিশক্তিও সর্বোচ্চ হবে, কারণ এম তো ধ্রুবক, তাই না? তাহলে কি হচ্ছে? কাইনেটিক এনার্জিও হচ্ছে ম্যাক্সিমাম হবে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। মানে কেন, তুমি সোজা কথা অত যদি ধ্রুবক ফুবক না মাথায় রাখতে পারো, নর্মাল মনে রাখবে, ভেলোসিটি ম্যাক্সিমাম মানে বেগ ম্যাক্সিমাম, গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে ভি স্কোয়ার মানে ভি ম্যাক্সিমাম হলে এটাও ম্যাক্সিমাম হয়ে যাবে, গতিশক্তিও তাহলে কি হচ্ছে? ম্যাক্সিমাম। আর পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির ফর্মুলা কি? এম জি এইচ। ঠিক আছে, এম জি এইচ। ঠিক আছে, স্থিতিশক্তি। এবার দেখো, গতিশক্তি যেখানে ম্যাক্সিমাম, স্থিতিশক্তি যেখানে মিনিমাম, তার মানে জিরো। এইভাবে মনে রেখে দেবে। ঠিক আছে, এইটা হলো আমাদের মিন পজিশনে। এবার কি হবে? এবার হচ্ছে এক্সট্রিম এন্ডে বা হচ্ছে প্রান্তিক পজিশনে কি কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার যারা ওখানে পড়েছো তারা জানো ওখানে যা যা হয়েছে এখানে তার উল্টোটা হবে, কিন্তু পরীক্ষার সময় উল্টোটা কোনটা বা সোজাটা কোনটা সেটাই মনে থাকে না, তাই জন্য আমাদের দুটোই বুঝে বুঝে পড়তে হবে। প্রথম কথা দেখো, প্রথম কথা হচ্ছে বলছে এখানে আমি প্রথম যে জিনিসটা করতে যাই সেটা হচ্ছে এর ফোর্স এখানে কি অ্যাপ্লাই হচ্ছে। ভালো করে খেয়াল করো, এই যে তুমি দোলাটা দিয়ে দিলে না, এখান থেকে এসে এখানে গেল, তাই না? ভালো করে খেয়াল করো, এখানে একটা রিস্টোরিং ফোর্স আছে, যে ফোর্সটা ওকে টেনে আনতে চেষ্টা করছে, একদম এপারে আনতে চেষ্টা করছে। রিস্টোরিং ফোর্স এই সময় সব থেকে ম্যাক্সিমাম। ঠিক আছে, রিস্টোরিং ফোর্স বা ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। তার কারণ কি? ধরো তুমি নিজেই ভাবো না, ধরো এখানে আছে, এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, উঠতে কি হচ্ছে? একদম মানে তখন ফোর্স টানতে এই পজিশনের কাছে ফোর্স সব থেকে জোরে টানছে, কেননা ওকে ঘরে আনতে হবে, তাই না? এবার ফোর্স ওকে আনছে, এনে এনে এই পজিশনে ফোর্সটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়, যেটা আমি তোমাদের আগেও বলেছি, যেটা আমি মনে রাখার জন্য সহজে বলেছি, যে যেহেতু মানে মাঝখানে আছে তাই জন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। এই যে টেনে আনছে এই জায়গাটা সব থেকে বেশি ফোর্স দিচ্ছে, দিয়ে টেনে আনতে এই জায়গাটা ফোর্স লাগছে না, কেন? ঘরে চলে এসছে। আবার হচ্ছে দেখো ঠেলে এই জায়গাটা উঠছে, তখন আবার ফোর্স কিন্তু ওকে টানে। তার মানে দুটো এন্ডে সবসময় কি হয়? ফোর্স হচ্ছে তোমার ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, আগেরটায় ফোর্স জিরো ছিল, এখানে ফোর্স ম্যাক্সিমাম। এবার এফ ইকুয়াল টু নিউটন কি করেছে? ছাগলকে লাথি মেরেছে, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এও ম্যাক্সিমাম। এম সবসময় নট ইকুয়াল টু জিরো, তাহলে এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে ফোর্স যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি? অ্যাক্সেলারেশনও হচ্ছে তোমার বা ত্বরণও হচ্ছে কি? ত্বরণ হচ্ছে তোমার ম্যাক্সিমাম। বোঝা গেল? তারপর কি হচ্ছে? তারপর দেখো, এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটি কি হয়? তুমি নিজেও এটা সব থেকে ভালো রিয়েলাইজ করো, যখন দোলা চড়ো তখন দোলার একটা এক্সট্রিম পয়েন্টে তোমার গতি কিন্তু শূন্য হয়ে যায়, তাহলে ভেলোসিটি এক্সট্রিম পয়েন্টে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর গতিশক্তি মানে গতি যদি শূন্য হয়ে যায় তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। গতি যদি শূন্য হয়ে যায় তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি ভি ইকুয়াল টু তাহলে জিরো করে দেবে, তাই না? গতি শূন্য, তাহলে কি হচ্ছে? হাফ এম ইন্টু জিরো, জিরোর সঙ্গে যাই গুণ করবে জিরো। তার মানে গতি যদি শূন্য হয়ে যায় তাহলে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি? জিরো। আর কাইনেটিক এনার্জি যেখানে জিরো সেখানে পোটেনশিয়াল এনার্জি কত? সব থেকে বেশি, ম্যাক্সিমাম। বুঝতে পারলে? সুতরাং পাঁচটা 10টাই কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপর হচ্ছে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম নিয়ে এই তোমাদের ডেফিনেশন মুখস্থ করতে হবে না, কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না সিম্পল পেন্ডুলাম কি।
ঠিক আছে, একটা আদর্শ সিম্পল পেন্ডুলাম কি সেটা ম্যাক্স টু ম্যাক্স জিজ্ঞেস করতে পারে। কি বলছে, ইফ আ পয়েন্ট, ঠিক আছে, ইফ আ পয়েন্ট মাস ইজ সাসপেন্ডেড ফ্রম আ ফিক্স সাপোর্ট উইথ দ্য হেল্প অফ মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সেবল স্ট্রিং। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে একটা হচ্ছে তোমার এরকম তুমি বব নেবে, ঠিক আছে, ওরাও নামটা দিয়েছে এখানে কোথাও একটা আছে, ইজ কল্ড বব। ঠিক আছে, তো একটা বব বল নেবে, তার একটা দড়ি দিয়ে ঝোলাতে হয়, বুঝতে পারলে, যে দড়িটা কি হচ্ছে, দড়িটা হচ্ছে তোমার মানে ফ্লেক্সিবল না, ঠিক আছে, যেটা হচ্ছে ইনএক্সটেন্সিবল, মানে যেটা কখনোই বাড়বে না। ঠিক আছে, ধরো দড়িটা এরকম মানে টেনে বেড়ে গেল, ওরকম হলে হবে না। ঠিক আছে, আর কি, আর এই দড়িটা সবসময় চেষ্টা করতে হয় ওজন একদম না থাকার, মানে কমসে কম ওজন বা কমসে কম ভর, ওজন তো নয়, কমসে কম ভর, এটাকেই হচ্ছে তোমার সিম্পল পেন্ডুলাম। মানে সোজা কথা, একটা দড়ি দিয়ে একটা কিছু বাঁধা, ঠিক আছে, মানে ওই ববকে, ওই যে জিনিসটা হয় সেটাকে বব বলে, এইসব লাগে না। বাংলা কথা একটা ঢেলা নেবে, ঢিলা ঢিলা ঢেলা বা ঢিলা, ওই নিয়ে ওটা দড়ি বাঁধবে, দড়ি বেঁধে এরম ঝোলাবে, পেন্ডুলাম হয়ে গেছে, বুঝতে পারলে। এইবার কি হচ্ছে, ধরো বলছে পেন্ডুলাম এরকম ভাবে তুমি দোলাচ্ছ, ঠিক আছে, ঠিক আছে, সরল দোলগতিতে পেন্ডুলামটাকে এরকম দোলাচ্ছ, একটা এরকম নিয়েছো, নিয়ে পেন্ডুলামটা এরকম দোলাচ্ছ, ঠিক আছে। পেন্ডুলাম যারা জানো না বা দেখোনি, তারা হচ্ছে সবাই জানো, মানে আর যারা একদমই জানো না তারা ইউটিউবে দেখে নেবে। ওই পেন্ডুলাম যখন ওরকম সরল দোলগতিতে দোলে, তখন তার ইকুয়েশন কি হয়, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা শুধু মনে রাখবে, বাকি এত কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু পেন্ডুলাম কি এটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, টি ইকুয়াল টু কি হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, একদম এটা বারবার লিখে লিখে মুখস্থ করবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, মানে পেন্ডুলাম এখান থেকে ধরো এই একটা ঘুরে আসতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, টি ইকুয়াল টু টাইম পিরিয়ড। 2 পাই তো তোমরা সবাই জানো, দুটো জাস্ট নাম্বার। আর এল মানে কি, এল মানে হচ্ছে এই যে পেন্ডুলামটা এখান থেকে ঝুলছে, এই যে পেন্ডুলামটা এখান থেকে ঝুলছে, এই পেন্ডুলামের এই যে দড়িটার এই যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কিন্তু এল। এবার একটা কথা তোমাদের আমি বলে দিই, এই দড়িটার দৈর্ঘ্য কিন্তু এত দূর দড়ি ধরা হয় না, ওই যে ববটা আছে ববটার মাঝখান অব্দি ধরা হয়, বুঝতে পারলে, ববটার মাঝখান অব্দি দড়িটার দৈর্ঘ্য ধরা হয়। ঠিক আছে, আর জি ফর কি, জি ফর হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, জি ফর গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। এবার তোমাদের আমি একটা কথা বলি, একটা প্রশ্ন করি, ঠিক আছে, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে, ধরে নাও, মানে এটা তোমাদের এখানেই তোমাদের বইয়ের মানে শেষ, ঠিক আছে, এখানে এরপরে তোমাদের আর এই চ্যাপ্টারে তেমন কিছু নেই, কিন্তু আমি ধরো তোমাদের একটা প্রশ্ন করছি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বলেই প্রশ্ন করছি। ধরো চাঁদে একটা ঘড়ি নিয়ে গেছো, ঘড়িটা স্লো হবে না ফাস্ট হবে না সেম থাকবে, ঠিক আছে, না না হচ্ছে ঘড়ি চলবেই না। ধরো চাঁদে ঘড়ি আছে, আমি একটা প্রশ্ন করলাম, চাঁদে ঘড়ি নিয়ে গেছো, অবশ্যই ডিজিটাল ঘড়ি নিশ্চয়ই নয়, ওই সরল দোলগতি আগেকার দিনে যে ওই মানে হতো না, ঘড়িগুলো চলতো না, সেই ঘড়ির কথাই বলছি। চাঁদে ঘড়ি নিয়ে গেলে কি হবে, ঘড়ি স্লো হবে, ঘড়ি ফাস্ট হবে, ঘড়ি বন্ধ হবে, ঘড়ি নান অফ দিস করে দিই, তাহলে কোনটা হবে চাঁদে ঘড়ি নিয়ে গেলে? দেখো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটাই তো ফর্মুলা, পেন্ডুলামে সবকিছুই সেম ফর্মুলা হবে। এবার চাঁদে গ্র্যাভিটি কি কম না বেশি, চাঁদে গ্র্যাভিটি কম, তাই না, চাঁদে গ্র্যাভিটি অনেক কম, তাই না, আমাদের থেকে অনেক কম। এবার যেহেতু গ্র্যাভিটি কম, দেখো সোজা কথা, এই জিটা তো নিচে আছে, তাহলে এটা কমে যাওয়ার অর্থ টাইম পিরিয়ড কমে যাবে, তাই না, তার মানে কি হবে, ঘড়ি স্লো হয়ে যাবে, চাঁদে ঘড়ি স্লো হয়, ঠিক আছে, চাঁদে ঘড়ি কি হবে, ঘড়ি স্লো চলবে, টাইম পিরিয়ডই কমে যাবে, বুঝতে পারলে। এইবার তোমাদের ধরো একটা কথা বলি, ধরো তোমাকে আমি বললাম একটা মেয়ে একটা দোলায় মানে দুলছিল, একটা বাচ্চা মেয়ে, হঠাৎ করে সে দাঁড়িয়ে উঠলো, ঠিক আছে, হঠাৎ করে সে কি করলো, সে দাঁড়িয়ে উঠলো, ঠিক আছে, তাহলে কি হবে, দোলাটা দ্রুত দুলবে নাকি আস্তে দুলবে নাকি একই থাকবে নাকি দুলবেই না, কি হবে, এটা ভেবে বলো তো। দেখো আমি বলে দিচ্ছি, সেম ফর্মুলা লিখবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। মেয়েটা দাঁড়িয়ে উঠেছে, আমি তোমাদের কি বললাম, এই যে পেন্ডুলামটা হয়, এই যে লেন্থটা কি হয়, এখান থেকে এত দূর না,
ঠিক আছে, লেন্থটা কিন্তু পুরোটা এই ববের মাঝখান অবধি আসে, এই দড়িটা কিন্তু এই ববের মাঝখান অবধিই ধরা হয়। তাহলে একটা মেয়ে যখন দোলায় এরকম, চলো একটা মেয়ে দোলায় ধরো এরকম দাঁড়িয়ে উঠেছে, ঠিক আছে, দোলাটায় ধরো এরকম দাঁড়িয়ে উঠেছে, তার মানে কি এই যে লেন্থটা ওর নাভি পর্যন্ত ধরা হবে, তাই না? আগে বসেছিল মেয়েটা, তার মানে কি নাভিটা নিচের দিকে ছিল, তাই না? নাভি মানে আমি মিডিল পজিশনটা ধরছি, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক। তো এবার ধরো আগে কি ছিল, আগে ও বসেছিল, মানে এটা কি ও আরো নিচে ছিল পজিশনটা ওর, তার মানে কি লেন্থটা বেশি ছিল, এখন দাঁড়িয়ে উঠেছে, সুতরাং ওই লেন্থটা এখন কি হচ্ছে, কমে গেছে, তাই না? এবার লেন্থটা যেই কমে গেছে তার মানেটা কি, উপরের এল কমে যাওয়া মানে টি কমে যাওয়া। টি মানে কি, টি মানে টাইম পিরিয়ড কমে গেছে, তাই না? এবার অল্প টাইম পিরিয়ডে কি হয়, পুরো মোশনটা করতে গেলে কি হয়, দোলাটা ফাস্ট হয়ে যাবে, বোঝা গেল? দোলাটা কি হয় ফাস্ট, তখন দোলাটা খুব জোরে মুভ করবে। ওই জন্য দেখবে তোমরা মানে ধরো বসে আছো স্লো হয়ে গেছে, দোলাটার উপর দাঁড়িয়ে উঠবে, দেখবে দোলাটা একটু ফাস্ট হয়ে গেছে, তাই না? সবকিছু কিন্তু এই ইকুয়েশন দিয়েই করা যায়, এই ইকুয়েশন দিয়ে অনেক অঙ্কও করা যায়, ঠিক আছে। তোমাদের অনেক পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে মানে মানে লেন্থ আগে এই ছিল পরে এই হয়েছে, তাহলে গ্র্যাভিটি এই ছিল পরে কি হবে, ঠিক আছে, এই দিয়ে কিন্তু অঙ্কও করা যায়, সেগুলো মানে খুব কঠিন প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে। এই সরল দোলগতি অ্যাকচুয়ালি মানে 11-এর চ্যাপ্টার, মানে আমরা যখন সায়েন্স নিয়ে পড়তাম তখন 11-এ ছিল, এখন কোন ক্লাসে আছে আমরা জানি না, এখন তো সেমিস্টার হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন সলভ করা যায়, ঠিক আছে, প্রচুর, মানে এবং তুমি ভাবতে পারবে না এমন এমন কঠিন কোশ্চেন সলভ করা যায়। যারা আবার ফিজিক্স নিয়ে পরবর্তীকালে অনার্স ফনার্স পড়েছে তারা তো এগুলোর উপরে সে আলাদাই খেলা খেলে। তো তুমি যত ডিপে ঢুকবে এখানে ডিপে ঢুকতেই থাকবে, ঠিক আছে। সুতরাং অতটাও নয়, আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এই 10টা পয়েন্ট, সেগুলো একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু হবে। আর বেসিক জিনিসগুলো, ঠিক আছে। আর সব থেকে পাতি নর্মাল আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো হয় সেগুলো শুধু এই মানে এই হার্জ, ঠিক আছে, এই কোশ্চেনটাই যেন আসে পুরো শরৎ দোলগতি চ্যাপ্টার থেকে। সব থেকে বেশি যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে এইটা, এর এসআই একক কি, হার্জ কিংবা পার সেকেন্ড, তাই না, 1/সেকেন্ড বা অনেক সময় সেকেন্ড টু দি পাওয়ার -1 এইভাবে লেখে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। এই ক্লাসটা আমি মানে এই প্রথমবার আমি এরকম ক্লাস মানে আমি উপস্থিত থেকে রেকর্ড করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। এবং আমি চেষ্টা করবো কয়েকদিনের মধ্যেই আর কি পুরো ফিজিক্সটা এরকম ভাবে কমপ্লিট করে দেওয়ার। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।